ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস হামিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোনয়নপত্র বিতরণ স্থগিত। বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলগুলোর আলোচনায় বসা উচিত, মন্তব্য ডাক্তার তাহেরের। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি কাল। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন নিউরোসায়েন্সের চিকিৎসক। তামাকের বিরুদ্ধে তরুণদের সচেতন না করা গেলে ভবিষ্যৎ অনিশ্চিত, মন্তব্য প্রধান উপদেষ্টার। অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণাপত্র সই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আবিদুল ইসলাম খানকে ভিপি এবং তানভীর বাড়ি হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং হামিম কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক। এছাড়া এজিএস পদে মনোনীত হয়েছেন বিজয় ৭১ হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আলাহাদি মায়েদ। দুপুর ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন। একটি পদ ছাড়া বাকি সব পদের জন্য প্যানেল ঘোষণা করে ছাত্রদল। গবেষণা প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে কোনো প্রার্থী ঘোষণা করেন তারা। প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় তরুণ নেতাদেরকে মনোনীত করা হয়েছে, এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই। আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে স্পষ্ট করছি, এটি শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি, এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিত করা হয়েছে। সকাল থেকে মনোনয়নপত্র বিতরণ করার কথা ছিল, কিন্তু মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর আমজাদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র বিতরণ স্থগিতের কথা জানানো হয়। এ বিষয়ে তিনি আরও জানান, ডাকসু নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, নির্বাচন হবে। গতকাল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি ও ধর্মঘট পালন করায় মনোনয়নপত্র বিতরণের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি। এছাড়া নির্বাচন কমিশনের ৩ জন সদস্য ক্যাম্পাসের বাইরে রয়েছে। আজকালের মধ্যে সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র বিতরণের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক আমজাদ হোসেন। আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিক কিছু পরীক্ষা নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার ১১টার পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন মির্জা ফখরুল। জানা গেছে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চোখের চিকিৎসা শেষে গতকালই তিনি থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। পরে রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকেও অংশ নেন। বৈঠক শেষে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাক্তার অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, মির্জা ফখরুলের অবস্থা স্থিতিশীল। তার জন্য দেশবাসীর দোয়া চান বিএনপির নেতা। জুলাই সনদে জামায়াত ইসলামের কিছু মত পার্থক্য আছে। এসব নিয়ে ঐকমত্য কমিশনের সাথে মতবিনিময় শেষে দলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে, এমনটি জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান জামায়াতের নেতা। পরে সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলগুলোর একসাথে আলোচনায় বসা উচিত। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও একটি সুষ্ঠু নির্বাচন খুব জরুরি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেন তিনি। জানান, জামায়াত ইসলামের আমির সুস্থ থাকলে তিনিও দেখতে আসতেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে আলোচিত এ মামলার চতুর্থ দিনের আপিল শুনানি শেষে এমনটা জানান এ মামলার আসামি পক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান। বলেন,
সাক্ষ্য আইনেও মামলাটি প্রমাণ হয়নি। জানান, দীর্ঘদিন ধরে শুধুমাত্র স্বীকারোক্তির উপর ভিত্তি করে কোনো মামলা চলতে পারে না। তাই এই মামলার গত বছরে 1 ডিসেম্বরে হাইকোর্টে দেয়া খালাসের রায় বহাল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এভিডেন্স ছাড়া এইভাবে কোনো মামলা সাজা দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই, এবং আদালত আমরা কোর্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কোর্ট অত্যন্ত দয়াপরবশ হয়ে যথেষ্ট টলারেন্স এবং যথেষ্ট পেশেন্স আমাদের এই হিয়ারিং নিয়েছেন। বাকিটা আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ যে হাইকোর্টের যে রায় সেটা খালাসের যে রায় হাইকোর্ট দিয়েছে এটা বহাল থাকবে। তারেক রহমান সাহেব সহ লুৎফুজ্জামান বাবর সহ অন্যান্য যে সমস্ত আসামি এই মামলায় আছে, আব্দুল সালাম পিন্টু, যার এগেনস্টে কোনো এভিডেন্স নাই, আমরা যারা খালাস পেয়েছি হাইকোর্ট থেকে, ইনশাল্লাহ এই খালাসের আদেশ বহাল থাকবে বলে আমরা প্রার্থনা করেছি এবং আমরা আশাবাদী। জুলাই আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি 167 জুলাই আহতদের বেশিরভাগের মাথারই খুলি ছিল না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন সাক্ষ্য দিয়েছেন হাসপাতালটির সহযোগী অধ্যাপক। জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 13তম ব্যক্তি হিসেবে বুধবারের সাক্ষ্য দেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আজ এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 3 জন। সাক্ষ্য গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনও আসামি হিসেবে রয়েছেন। নিজের দায় স্বীকার করে মামলার রাজসাক্ষী হন তিনি। এখনো পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 13 জন। উনি কিভাবে জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল, কাদের চিকিৎসা ওনারা দিয়েছেন, সেই রুগীদের কি অবস্থা ছিল, কি অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন। কারো বুকে গুলি ছিল, কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে। অপারেশন করেছেন, কারো গুলি বের করতে পেরেছেন, কারো গুলি বের করতে পারেননি। 167 জন রুগীকে উনি ভর্তি করেছেন। তাদের মধ্যে 33 জন মারা গেছেন। তামাকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি থাকুক না কেন সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে। তা না হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদের ঘাটতি তৈরি হবে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ঘোষণাপত্র সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, শিশু, কিশোর ও নারী স্বাস্থ্যে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তাগিদ দেন তিনি। স্বাস্থ্য বান্ধব জাতীয় স্বাস্থ্যনীতি বাস্তবায়নে সরকারি বেসরকারি সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান তার। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে যৌথ ঘোষণাপত্র হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। 35টি মন্ত্রণালয়ে যৌথ ঘোষণাপত্র সই করেছে। রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল 3:18 আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। দুপুর 2:37 বস্তিতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে 3টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে 2টি, মোট 5টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল 3টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিভানোর কাজ শুরু করেন। প্রায় 18 মিনিটের চেষ্টায় বিকেল 3:18 আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। 5টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।